সুপ্রিয় ইংরেজি ভাষা শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো তো? আমি প্রফেসর ইকবাল হোসেন, স্মার্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইংলিশ রাইটিং স্কিল। আমাদের মনে রাখতে হবে যে ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে 4টি স্কিল আছে। সেটা আছে রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল অ্যান্ড স্পিকিং স্কিল। আমি আরেকটু যদি ঘোরায় বলি, প্রথমে কিন্তু আমরা লিসনিং স্কিলটা আগে নিই, আমরা তাহলে আর একটু পুনর্বিন্যাস করে বলি। লিসনিং স্কিল, স্পিকিং স্কিল, রিডিং স্কিল অ্যান্ড রাইটিং স্কিল। আমি আমার যে অভিজ্ঞতা, আমি একজন 28 বছর সরকারি কলেজে অধ্যাপনা করছি। আমার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা হলো যে ছেলেমেয়েরা এই রাইটিং স্কিলে সব থেকে বেশি খারাপ করে। কারণ এই লিখিত যে টেস্ট দেওয়া লাগে, রিটেন টেস্ট, এই টেস্টে কিন্তু ছেলেমেয়েরা সব থেকে বেশি খারাপ করে। তো সেজন্যই আমি বলি যে যারা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তোমাদের জন্য এবং বিশেষত যারা আইএলটিএস করতে চাও, টোফেল করতে চাও, তাদের জন্য এই রাইটিং স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর স্টুডেন্টস আন্ডার universities, boards, and those who want to complete TOEFL course, IELTS course. It's very important for them, this writing skill. So today I'll talk about English writing skill. আজকে আমরা ইংলিশ রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব। কিছু কমন মিস্টেকস আছে, একেবারে খুব সাদামাঠা যে ভুলগুলো, এই ভুলগুলো কিন্তু করা যাবে না। লেখায় যদি এই ভুলগুলো চলে আসে, তাহলে ওই যে মূল্যায়নকারী এক্সামিনার, তার এই ছাত্রছাত্রীদের সম্বন্ধে একটি বিরূপ ধারণা হবে, এমন ধারণা হবে যে এই ছেলেটি ইংরেজি ভাষা সম্বন্ধে ভালো বোঝে না বা তার আদৌ কোনো ধারণা নেই। তো ঠিক আছে, আমরা আমাদের আলোচনায় চলে যাই। এখানে আমি 7টি পয়েন্ট আছে, এই 7টি পয়েন্টে আমি আলোচনা করব। প্রথম যে বিষয়টি আছে যে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা ফ্রিকোয়েন্টলি যে ভুলটি করে সেটি হলো যে দেয়ার ইজ নাকি দেয়ার আর। এখন কোথায় দেয়ার ইজ হবে আর কোথায় দেয়ার আর হবে এটা কিন্তু জানতে হবে। তাহলে দেয়ারের পরে ইজ তখন হবে যখন আমার মেইন সাবজেক্ট, ওটা কিন্তু সাবজেক্ট, সেই সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তখন দেয়ার ইজ হবে, আবার সাবজেক্টটি যদি প্লুরাল হয় তখন দেয়ার আর হবে। যেমন আমি একটু উদাহরণ দিই, উদাহরণ দিয়েই বলি। দেয়ার ইজ এ বুক, there is a book on the table. There is a book on the table. কেন এখানে এখন বই কটা? একটা বই, সুতরাং এখানে ইজ হলো। আবার আমি যদি আরেকটু বলি যে there are 5 books on the table, তাহলে কিন্তু there are হয়ে গেল, এই ইজের জায়গায় তখন কিন্তু আর হয়ে গেল। কেন আর হচ্ছে? কারণ হচ্ছে যে 5টা বই, অর্থাৎ একের বেশি যখন হয়ে যাবে তখন হবে আর। দেয়ার আর 5 বুকস, তখন এই প্লুরাল হয়ে গেল 5 বুকস ইন দ্য টেবল। এই কমন মিস্টেক্সটা আমি কিন্তু প্রায়শই দেখি। আমি দেখি যে ছেলেমেয়েরা দেয়ার ইজ দিয়ে আবার প্লুরাল নাম্বার করে, অর্থাৎ দেয়ার ইজ দিয়ে দেয়ার ইজ 5 বুকস অন দ্য টেবল। নো, এই ভুলটি করা যাবে না। দেয়ার ইজ সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, আবার দেয়ার আর প্লুরাল নাউনের ক্ষেত্রে, এটা কিন্তু মনে রাখতে হবে। এই ভুলটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? পরের আমাদের যে নিয়মটি, সেই নিয়মটি হলো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে থার্ড পারসন। ফার্স্ট পারসন কি? আই উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন। এছাড়া যত সাবজেক্ট যা কিছুই হোক না কেন সেটা থার্ড পারসন। আমি আবার বলি, ফার্স্ট পারসন হচ্ছে আই উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, এবং এই আই উই এবং ইউ বাদে আর সব কিছুই থার্ড পারসন। এখন এই থার্ড পারসনের ভিতরে কোনোটা সিঙ্গুলার নাম্বার, কোনোটা প্লুরাল নাম্বার। তো আমাদের প্রশ্ন হলো যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্লুরাল না কিন্তু সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। কোনো সাবজেক্টের সাবজেক্ট যদি, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে। আমি একটু উদাহরণ দিই, যেমন হি, রাইট, একটা এস দিয়ে দিলাম, হি রাইটস এ লেটার।
হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার। হি থার্ড পারসন আছে, হি থার্ড পারসন, হি একজন ব্যক্তি, সিঙ্গুলার নাম্বার, সুতরাং এই ভার্বের শেষে একটা এস দিলাম। আবার যদি হি না দিয়ে আমি যদি দে দিই, আমি উদাহরণ দিয়ে বলি যে দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। তাহলে এখানে কিন্তু দে থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, সুতরাং এখানে প্লের পরে এস হলো না। এইটা কমন মিস্টেক, এত কমন মিস্টেক আমি দেখি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথচ ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করে না ছাত্রছাত্রীরা। তা আমি মজা করে বলি কি জানো, আমি বলি কি যে এই অক্সফোর্ড কর্তৃপক্ষ এদেরকে আমার কাছে আমার একটা অ্যাপ্লিকেশন দিয়ে বলতে হবে যে দয়া করে আপনারা এই থার্ড পারসন সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের এস বা এস যোগ করার যে নিয়ম, এটি আপনারা বাদ দিয়ে দেন, কারণ এছাড়া তো আর কোনো উপায় দেখি না। এত মিস্টেক করে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথচ ভার্বের পরে এস বা এস যোগ করে না। তো তাহলে এটা মনে রাখতে হবে যে কোনো সেন্টেন্সে যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, কোনো টেন্সটাকে মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেক্ষেত্রে ভার্বের পরে এস বাই এস যোগ করতে হবে। আমি যে উদাহরণ দিলাম হি রাইটস এ লেটার, আবার দে প্লে ফুটবল। ওকে, এরপরে যে নিয়মটি আমরা আলোচনা করব, এই নিয়মগুলো কিন্তু খুব সাধারণ নিয়ম, খুব সিম্পল রুল, অথচ সেই সিম্পল রুলগুলোই আমরা দেখি যে ছেলেমেয়েরা ভুল করে। এরপরের যে নিয়মটি যে মডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম। মডাল ভার্ব কি? মডাল ভার্বের পরে যদি আর কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটি বেস ফর্ম। বেস ফর্ম মানে হলো যে ওটার আইএনজি যোগ করা যাবে না, ওটাকে পাস্ট টেন্স করা যাবে না, ওটা মানে অন্য কোনো চেঞ্জ রূপান্তর করা যাবে না, পাস্ট পার্টিসিপল করা যাবে না, পাস্ট টেন্স করা যাবে না, আইএনজি লাগানো যাবে না, এটাকে বলে বেস ফর্ম। তো আমার নিয়মটা হলো যে মডাল ভার্ব কি? মডাল ভার্ব হলো এই ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, NEED, নিড, ডেয়ার। এই দুটি ভার্ব এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, নিড এবং ডেয়ার এটা আবার মডাল ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, এই দুটি ভার্ব নিড এবং ডেয়ার। আর এই যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এবং তার সাথে আর দুটি ভার্ব নিড এবং ডেয়ার, এগুলো কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। মডাল ভার্ব ব্যবহার করলে তারপরে যে ভার্বটি, সেই ভার্বটি বেস ফর্ম। বেস ফর্ম মানে হচ্ছে যে ওই ভার্বটির মানে কোনোভাবে পরিবর্তন করা যাবে না, অর্থাৎ আইএনজি যোগ করা যাবে না, পাস্ট টেন্স করা যাবে না, পাস্ট পার্টিসিপল করা যাবে না। ওটা আমি একটু উদাহরণ দিই, যেমন হি ক্যান ডু দি ওয়ার্ক, সে কাজটি করতে পারে, হি ক্যান ডু দি ওয়ার্ক। তো এখানে এই যে এরপরে কিন্তু ডুইং দেওয়া যাবে না, ডাস দেওয়া যাবে না। মজার ব্যাপার কি, মজার হলো অনেকে করে কি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং কি করে ডুর পরে একটা ইএস লাগিয়ে দেয়, ডুর পরে কি করে ডাস লাগায় দেয়। আসলে তা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। যেহেতু ক্যান আছে, ক্যানের পরে যে মূল ভার্বটি, সে ভার্বটি হবে বেস ফর্ম। ডাস ইএস লাগানো যাবে না, আইএনজি যোগ করা যাবে না, পাস্ট টেন্স করা যাবে না, পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব অর্থাৎ বেস ফর্ম থাকবে। এই ভুলটা কিন্তু আমি ছাত্রছাত্রী করতে দেখি। সুতরাং আমি তোমাদেরকে বলবো, শিক্ষার্থী বন্ধুদের তোমাদের বলবো যে তোমরা এই ভুলটি কিন্তু করবে না। তো তাহলে বললাম যে মডাল ভার্বের পরে যে ভার্বটি, সেই ভার্বটি কিন্তু বেস ফর্ম, এই ভুলটা কিন্তু করা যাবে না। এরপরে যেটা সেটা হলো যে ওয়ান অফ দি প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন। আমি দেখি যে ওয়ান অফ দি পরে কাউন্টেবল নাউন কিন্তু প্লুরাল হয়, ওয়ান অফ দির পরে সবসময় কাউন্টেবল নাউন প্লুরাল হয়, কিন্তু খুব কম সংখ্যক ছাত্রছাত্রীকে দেখি যে এই প্লুরাল নাম্বার বসাতে সিঙ্গুলার নাম্বার বসে। যেমন আমি একটু উদাহরণ দিই, ওয়ান অফ দ্য বুকস, ওয়ান অফ দ্য বুকস এর মানে হলো, অর্থ হলো বইগুলোর একটি,
ওয়ান অফ দ্য বয়েজ বালকদের একজন। কিন্তু এইটা আমি বলবো যে 99% ক্ষেত্রে ছেলেমেয়েরা যে ভর্তি করে সেটা লেখে ওয়ান অফ দি বুক, এই এসটা ব্যবহার করে না। তারপরে ওয়ান অফ দি বয়েজ এসটি ব্যবহার করে না, অর্থাৎ বালকগুলোর একজন, বইগুলোর একটি। ওয়ান অফ দির পরে যে নাউনটি, সেই নাউনটি কাউন্টেবল নাউনটি, ওয়ান অফ দির পরে যে কাউন্টেবল নাউনটি সেটি অবশ্যই প্লুরাল করতে হবে, কিন্তু সিঙ্গুলার রাখা যাবে না। কিন্তু এই ভুলটি ফ্রিকোয়েন্টলি ছেলেমেয়েরা এই ভুলটি করে। তোমাদের আমি মনে করে দিচ্ছি, ওটা তোমাদের কিন্তু মানে ধরে রাখতে হবে, মেমোরিতে রাখতে হবে। এরপরে আমরা আরেকটি জিনিস বিষয় আলোচনা, সেটি হলো ইউজ অফ অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি হচ্ছে, দেখো মজার ব্যাপার, আমরা একটি সেন্টেন্সে নিচের দিকে যখন বসাই কমা, আবার উপরে যখন ওইটি কমাটা উপরে যখন যোগ করিস লাইনের, তখন হয়ে গেল অ্যাপোস্ট্রফি। যেমন আমি উদাহরণ দিই যে রহিম স্পেন মানে রহিমের কলম, এই যে ব্যবহার করলাম না, এই যে অ্যাপোস্ট্রফি, এটাকে বলে অ্যাপোস্ট্রফি। এই যে এইটাকে বলে অ্যাপোস্ট্রফি। তাহলে নিচে যখন আমরা বসাই তখন কমা, আর উপরে যখন একই চিহ্ন উপরে যখন বসাই ওটা হয়ে গেল অ্যাপোস্ট্রফি। APOS অ্যাপোস্ট্রফি, PH অ্যাপোস্ট্রফি, APOSTROPH অ্যাপোস্ট্রফি। সো তাহলে রহিম স্পেন মানে রহিমের কলম। এখন যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্লুরাল সংখ্যার পরে অ্যাপোস্ট্রফিটা প্লুরাল সংখ্যার পরে যে বলবে। যেমন আমি একটা উদাহরণ দিই যে টিচার্স রুম, শিক্ষকদের রুম, TEACHERS, এই অ্যাপোস্ট্রফিটা এইখানে চলে যাবে, টিচার্স রুম। এখন এই যে কেন আমি দিলাম এসের পরে দিলাম কেন, এর মানে হলো শিক্ষকদের কক্ষ। কিন্তু এখানে আমি যদি এই এসের বাইরে না দিতাম তাহলে কি হতো জানো, এইখানে যদি দিতাম তাহলে হতো শিক্ষকের কক্ষ, এটা হতো শিক্ষকের কক্ষ। আমি তো শিক্ষকের কক্ষ বলছি না, যে অনেক শিক্ষকরা একটা কনফারেন্স রুমে বসেন বা একটা কক্ষে বসেন, ওইটা হচ্ছে শিক্ষক বৃন্দের কক্ষ। সুতরাং এইখানে দিলে হবে শিক্ষকের কক্ষ। আমি এই জন্য এইখানে নিয়ে গেলাম, এই পাশে নিয়ে গেলাম, এইখানে মানে এর মানে হলো শিক্ষক বৃন্দের কক্ষ, এই যে এই পাশে নিয়ে গেলাম, এই যে। তাহলে অ্যাপোস্ট্রফি কিন্তু বাইরে চলে গেল, এটা মনে রাখতে হবে। গার্লস স্কুল কিংবা বয়েজ স্কুল, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু অ্যাপোস্ট্রফিটা বাইরে দিতে, প্লুরাল সংখ্যা যখন হবে তখন অ্যাপোস্ট্রফিটা বাইরে চলে যাবে। তোমাদের একটা মজার গল্প বলি। আমি শিক্ষক হিসেবে আমার যে মূল্যায়ন, আমার যে অভিজ্ঞতা, সাম্প্রতিক সময় আমি দেখছি যে ছেলেমেয়েরা কি বলে যে কি লেখে, I have 5 pens. I have 5 pens. মজার ব্যাপার কি জানো, মজার হলো এই পেন্সের পরে এইখানে একটা অ্যাপোস্ট্রফি লাগায়, অদ্ভুত বিষয়। অ্যাপোস্ট্রফিটা আছে সম্বন্ধপদ, রহিমের, করিমের, ছাত্রদের, লোকের, মানুষের, এই যে। তাহলে এই যে টিচার শিক্ষকদের, রহিমের, এখানে অ্যাপোস্ট্রফিতে বসবে না, এটা তো প্লুরাল করলাম, প্লুরাল করলে তো অ্যাপোস্ট্রফি হবে না। কিন্তু মজার ব্যাপার হলো যে এই প্লুরাল লেখে আবার তার এই পাশে একটা অ্যাপোস্ট্রফি লাগিয়ে দেয়। এই অ্যাপোস্ট্রফি কেন লাগায় আমি বুঝি না, তো এটা কিন্তু ভুল। অ্যাপোস্ট্রফি এখানে প্লুরাল পরে আগে কিন্তু লাস্টের এসের আগে কিন্তু অ্যাপোস্ট্রফি বসানো যাবে না। তো তাহলে আমাদের এই অ্যাপোস্ট্রফির ব্যবহারটা শিখতে হবে, যে আমরা যে যখন এই যে প্লুরাল সংখ্যা হবে, আমি আবার বলি, যদি প্লুরাল সংখ্যা হয় তাহলে এসের বাইরে যে অ্যাপোস্ট্রফিটা বসাতে হবে। প্লুরাল সংখ্যা হলে এসটা মানে এসের বাইরে আমাদের অ্যাপোস্ট্রফিটা বসাতে হবে। আবার ওই যে ভুলটি করে সেটা হলো যে কোনো নাউন যদি প্লুরাল হয় তাহলে তার আগে কিন্তু এসের আগে কিন্তু প্লুরাল অ্যাপোস্ট্রফি যোগ করা যাবে না। তো এই হলো অ্যাপোস্ট্রফির ব্যবহার। এগুলো কিন্তু রাইটিং স্কিলে কিন্তু ফ্রিকুয়েন্টলি এই ভুলটা সেরেমেট করে। এখন তোমাদের রাইটিং স্কিলটা যদি তোমরা করতে চাও, মানে বুস্ট আপ করতে চাও, ইমপ্রুভ করতে চাও,
তো তাহলে তোমাদের কিন্তু এই কমন মিস্টেকগুলো তোমাদের অ্যাভয়েড করতে হবে। সো ইউ হ্যাভ টু অ্যাভয়েড দিস কমন মিস্টেকস ইফ ইউ ওয়ান্ট টু ইম্প্রুভ ইউর রাইটিং স্কিল। রাইটিং স্কিলটা ইম্প্রুভ করতে গেলে তোমাদের কিন্তু এইগুলো করতে হবে, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু ফ্রিকুয়েন্টলি ছেলেমেয়েরা কি মানে বোর্ডের অধীনের ছাত্রছাত্রীবৃন্দ কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, এমন তো যে সমস্ত টেকনিক্যাল যেগুলো আইএলটিএস বা টোফেল বা অন্য কোনো ক্ষেত্রেও আমরা দেখি যে এই কমন মিস্টেকটা ছেলেমেয়েরা করে, শুধু এই মিস্টেকগুলো করা যাবে না। এরপরে যেটি সেটা হচ্ছে বাক্যের শুরুতে ইজ, এভরি ওয়ান, বাক্যের শুরুতে যদি ইচ, এভরি ওয়ান এগুলো থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্ব কোনগুলো? ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এম হলো সিঙ্গুলার ভার্ব, ওয়াজ হলো সিঙ্গুলার ভার্ব। আবার প্লুরাল ভার্ব কোনগুলো? প্লুরাল হচ্ছে আর হচ্ছে প্লুরাল ভার্ব, ওয়ার প্লুরাল ভার্ব, হ্যাভ প্লুরাল ভার্ব, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাভ হলো প্লুরাল ভার্ব। তাহলে ইজ এভরি ওয়ান, ইজ এভরি ওয়ান, ইজ এভরি ওয়ান, এই যে ইজ এভরি ওয়ান এগুলো যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, ইজ এভরি ওয়ান যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে, তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ হবে, নাহলে এম হবে, ঠিক আছে, ওয়াজ হবে, হ্যাজ হবে, ঠিক আছে, এম হবে না, যেহেতু ইজ থার্ড পারসন এম হবে না। তাহলে আমাদের সিঙ্গুলার ইজ এভরি ওয়ান থাকলে সিঙ্গুলার ভার্ব হবে, এটা মনে রাখতে হবে। ইজ এভরি ওয়ান থাকলে সিঙ্গুলার ভার্ব হবে, এটা মনে রাখতে হবে। এরপরে আমাদের যেটি সেটি হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে কিন্তু একাধিক ক্লজযুক্ত কোনো সেন্টেন্সের প্রথম ক্লজটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে দ্বিতীয় ক্লজটি অবশ্যই মানে হবে, মানে ইন্টারোগেটিভ থাকতে পারবে না। আমি উদাহরণ দিই, যেমন হাউ আর ইউ, হাউ আর ইউ, হ্যাঁ, প্রশ্নবোধক হয়ে গেল। তো এখন এর আগে যদি আমরা আরেকটি সেন্টেন্স আমরা বসাই, এইভাবে লিখি, আই ডোন্ট নো, আমি জানি না। হাউ আর ইউ, তুমি কেমন আছো, আর ব্যবহার করা যাবে না, এটা ইন্টারোগেটিভ করা যাবে না, এটা তখন অ্যাসার্টিভ হয়ে যাবে। অর্থাৎ যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আগে যদি আরেকটি সেন্টেন্স বসাই তাহলে ওটা তখন কি হবে? আই ডোন্ট নো হাউ ইউ আর, আই ডোন্ট নো হাউ ইউ আর, তখন ইন্টারোগেটিভ করা যাবে না। হাউ আর ইউ ঠিক আছে, প্রশ্নবোধক। কিন্তু আমি জানি না তুমি কেমন আছো, আই ডোন্ট নো হাউ আর ইউ বলা যাবে না, তখন না যাবে হাউ ইউ। আমি আরেকটা উদাহরণ দিই, হোয়ার ডাজ হি লিভ, আমি বলছি সে কোথায় বাস করে, হোয়ার ডাজ হি লিভ, হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়ার ডাজ হি লিভ। এর আগে যদি আরেকটি অ্যাসার্টিভ সেন্টেন্স বসে, আরেকটি সেন্টেন্স আমরা বসাই, আই নো, আমি যদি বলি আমি জানি সে কোথায় বাস করে, তাহলে কি হয়ে গেল? আই নো, তখন কিন্তু হোয়ার ডাজ হি লিভ ব্যবহার করা যাবে না। কি হবে তখন জানো? এটা হবে অ্যাসার্টিভ হয়ে যাবে। আই নো, আমি জানি, হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস। তাহলে হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু যখন আমি আই নো লাগিয়ে দিলাম, আই নো হোয়ার হি লিভস, তখন কিন্তু হোয়ার ডাজ হি লিভ এটা ব্যবহার করা যাবে না, তখন আর এটা এবং প্রশ্নবোধক হবে না, বাক্যের শেষে প্রশ্নবোধক হবে না, ইন্টারোগেটিভ মার্ক বসানো যাবে না। সো আমি বন্ধুরা আমি তোমাদের এই যে রাইটিং স্কিলে, অর্থাৎ সেন্টেন্স মানে আমি বলি যে লেখার ক্ষেত্রে রাইটিং স্কিলের ক্ষেত্রে অত্যন্ত কমন মিস্টেক যেগুলো ছেলেমেয়েরা করে, ছাত্রছাত্রীরা করে, সেই বিষয়গুলো আমি আলোকপাত করলাম। আমার বিশ্বাস তোমরা এগুলো মনোযোগ দিয়ে দেখেছো এবং ভবিষ্যতে এই ধরনের মিস্টেক করবে না। তো শ্রোতা বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি মানে আহ্বান
এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এটি সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, যাতে ভবিষ্যতে আমরা উৎসাহিত হয়ে এই ধরনের আরও বেশি বেশি ভিডিও আমরা করতে পারি। তো তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। তার আগে একটু তোমাদের বলি, আমার কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের দিয়ে দিই। আমার কন্ট্যাক্ট নাম্বারটা হলো 01716954156। এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার। কোনো যদি সমস্যা থাকে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে তোমরা আগ্রহী হও, এই নাম্বারে ফোন করতে পারো। সো দ্যাটস অল। থ্যাংক ইউ এভরিবডি।